জগদ্ধাত্রীর কথা শুনে ভয় পেয়ে গেল বৈদেহী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী কৌশিকী কথা বলছে। ঠিক তখনই জগদ্ধাত্রী কৌশিকীকে বলতে থাকে, বর্দি, আপনি না থাকবেন আপনি, না থাকবো আমি, বুঝতে পেরেছেন? তখনই এই কথা শুনে কৌশিকী পুরো চমকে যায়। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, আমাদের দুজনের উপরেই হামলা হতে পারে, এখানে যা খুশি তাই হতে পারে। তখন স্বয়ংভু বলতে থাকে, কি বলছো জগদ্ধাত্রী তুমি? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, এর শিকড় অনেক গভীরে। ওই যে আমাদের চাঁদবদন, চন্দ্রনাথ মুখার্জি, তারপরে উৎসব মুখার্জি, তারপরে বৈদেহী মুখার্জি, এদের সাথে জুড়ে গেছে কাকলি দেবী, দিব্যা সেন, তারপরেই কোম্পানির কতগুলো বোর্ড অফ ডিরেক্টর মেম্বার্স। এদের সাথে লড়াই করাটা খুব সহজ হবে না বর্দি, অনেক কঠিন হবে। তখনই কৌশিকী বলে ওঠে, একদম ঠিক কথা বলেছ জগদ্ধাত্রী, আমিও সেটাই ভাবছি, কিন্তু আমি আমার পরিবারের উপর কোনো রকম কোনো আঁচ আসতে দেব না, সেটা আমি আজকে তোমাদের সামনে বলে দিলাম, কোনো রকম কোনো আঁচ আসতে দেব না। এই বলে কৌশিকী চলে যেতে লাগলে জগদ্ধাত্রী বলতে থাকে, বর্দি কোথায় যাচ্ছেন? তখন কৌশিকী বলতে থাকে, আমার টিমকে রেডি করতে যাচ্ছি। তোমার আছে পুলিশ ফোর্স, আমার আছে মিডিয়া ফোর্স, আর ওদের হলো ক্রিমিনালস। এই তিনের মধ্যেই তো লড়াইটা হবে, তাই না? এই বলে কৌশিকী সেখান থেকে চলে যায়। তারপরে স্বয়ংভু জগদ্ধাত্রীকে বলতে থাকে যে, আমার না খুব ভয় করছে জগদ্ধাত্রী। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কিচ্ছু করার নেই স্বয়ংভু, এটাই হলো লাস্ট গেম, যে টিকে থাকবে সেই বেঁচে যাবে, আর যে টিকতে পারবে না সে মারা যাবে। তখন এই কথা শুনে স্বয়ংভু বলতে থাকে, না না জগদ্ধাত্রী, তুমি মরতে পারো না, কিছুতেই না, কারণ তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, আমি জানি। আমার সন্তানকে তুমি জন্ম দেবে, পৃথিবীতে আনবে, বুক ফুলিয়ে মাথা উঁচু করে মুখার্জি পরিবারের পরিচয় নিয়ে বাঁচবে আমার সন্তান, মাথা উঁচু করে বাঁচবে, আমি সেটা জানি। তোমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। তারপরেই জগদ্ধাত্রীকে এই বলে জড়িয়ে ধরে স্বয়ংভু। অন্যদিকে দেখা যাবে দিব্যা কাকলির কাছে সবটা শুনে বলতে থাকে, আপনি শিওর তো এই বালা জোড়া আপনার? তখন কাকলি দেবী বলে, হ্যাঁ আমার। তখনই দিব্যা হারটা ধরে বলতে থাকে, আচ্ছা, আপনি একদম ঠিক বলছেন যে হারটাই প্রকাশবাবু আপনাকে লাস্ট বারের মতো দিয়েছিল? তখন কাকলি দেবী বলে, হ্যাঁ। তারপরেই দিব্যা বলতে থাকে, এই জুতোগুলো আপনার মেয়ের প্রথম জুতো? আর এই বার্থ সার্টিফিকেটটা, এটা আপনার মেয়ের? তখন কাকুলি দেবী বলতে থাকে, হ্যাঁ। তখন দিব্যা সিং বলতে থাকে, আচ্ছা, এগুলো কে দিয়ে গেল? তখন কাকুলি দেবী বলে, আমি জানি না, সব দীপেন মামা জানে। তখন দিব্যা বলতে থাকে, দীপেন মামা মানে? তখন কাকুলি দেবী বলতে থাকে, ওনার কাছে কেউ একজন এই বক্সটা ধরিয়ে দিয়ে চলে গেছে। তখনই দীপেন শাস্ত্রীকে দিব্যা বলতে থাকে, আচ্ছা, বলুন তো এটা কে দিয়ে গেছে? তখন দীপেন শাস্ত্রী বলতে থাকে, আসলে লম্বা চওড়া করে একটা ড্রাইভার আমার হাতে এটা দিয়ে গেছে, একটা সুন্দর ফরেনার কার নিয়ে এসেছিল, বিশাল বড়। তখনই দিব্যা বলতে থাকে, কি বলছেন আপনি? আচ্ছা, গাড়ির কালারটা কি? তখনই দীপেন শাস্ত্রী বলতে থাকে, একদম সাদা। তখন দিব্যা শুনে বলতে থাকে, গাড়ির বর্ণনা শুনে মনে হচ্ছে এরকম একটা গাড়ি মুখার্জি পরিবারের গ্যারেজে আমি দেখেছি। আর যে মানুষটার কথা বলছে তার সাথে না ওই স্বয়ংভু মুখার্জির একটা মিল পাওয়া যাচ্ছে। তখনই এই কথা শুনে কাকলি দেবী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তাহলে কি ওরা সবকিছু জেনে গেল আমার? তখন দিব্যা বলতে থাকে, না, মনে হচ্ছে না জেনেছে, মনে হচ্ছে ওরা আকাশে ঢিল ছুড়ছে, দাঁড়ান, পরীক্ষা করে দেখতে হবে। এই বলেই দিব্যা স্বয়ংভুকে ফোন করে। তখন স্বয়ংভু ফোনটা রিসিভ করলে দিব্যা বলতে থাকে, আমি দিব্যা সেন বলছি। তখন স্বয়ংভু বলে, হ্যাঁ বলুন। তখনই দিব্যা বলতে থাকে, আচ্ছা, তুমি কি আজকে বড় একটা ইম্পোর্টেড কার ড্রাইভ করছিলে? তখন স্বয়ংভু বলতে থাকে, না না ম্যাডাম, কি বলছেন, আমি একজন সাধারণ কর্মচারী, আমি এত বড় গাড়ি কোথায় পাবো? তখন দিব্যা বলতে থাকে, শোনো, তুমি না কোনো সাধারণ একটা কর্মচারী নও, তুমি হলে ধনির দুলাল। তখন এই কথা শুনে স্বয়ংভু চমকে যায়। তখন দিব্যা বলতে থাকে, ওই যে কৌশিকী মুখার্জির সাদা একটা ইম্পোর্টেড কার রয়েছে না, সেটা কি তুমি চালিয়েছিলে? সেটা এখন কোথায়? তখনই স্বয়ংভু বলতে থাকে, কি যে বলেন না ম্যাডাম, সেই খবর আমি রেখে কি করব? আমি তো জানি না। তখন এই কথাতে দিব্যা বলতে থাকে, শোনো, একদম চালাকি করার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? একদম চালাকি করার চেষ্টা করবে না। তখনই স্বয়ংভু বলতে থাকে, শুনুন ম্যাডাম, চালাকি না আমি করছি না, আমি করছি না, আপনি করছেন। আর যে দড়িটা আপনি অন্যের জন্য রেডি করছেন, সেই দড়িতে না আবার আপনিই ফেসে যান, বুঝতে পেরেছেন? তাই সতর্ক হয়ে যান এখনো। তখন এই কথা শুনে দিব্যা বলতে থাকে, কি বলতে চাও তুমি? তখন স্বয়ংভু বলতে থাকে, না না, কিছু বলতে চাই না, আসলে কারোর জন্য ফাঁদ পাতে সেই ফাঁদে না আবার নিজেই পড়ে যান, সেটাই বলছিলাম আর কি।
তখন এই কথা বলেই রেখে দেয় ফোনটা স্বয়ংব। তখন কৌশিক জগদ্ধাত্রী বলতে থাকে, স্বয়ংব কি বলে, সন্দেহ করেছে? তখন স্বয়ংব বলতে থাকে, না না সন্দেহ করেনি, কিন্তু ও না ও না অন্ধকারে ঢিল ছুঁড়ছে, দেখছে যে লেগে যাচ্ছে কিনা। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তোমাকে কি ও দেখেছে? তখন স্বয়ংব বলে, না না দেখেনি, এমনিতেই আন্দাজে বলে দেখলো যে কথাগুলো মিলে কিনা। ওইদিকে দেখা যাবে কাকুলি দেবী বলতে থাকে, কি বললো, কাকে ফোন করেছিলেন? তখন দিব্যা বলতে থাকে, স্বয়ংব মুখার্জি। তখন কাকুলি দেবী বলে, কি বললো? তারপরেই দিব্যা বলতে থাকে, না কিছুতেই হাল ছেড়ে দিলে চলবে না, কিছুতেই না। তখন এই কথা বলেই দিব্যা বলতে থাকে, আজকে বিয়ের মণ্ডপে যা ঘটার ঘটবে, ঠিক আছে? ওইদিকে বরকে নিয়ে আসা হবে, সেখানে কনেও আসবে, আর সেখানেই না নিথর একটা দেহ পড়ে থাকবে কৌশিকী মুখার্জির, আর মার খেয়ে পড়ে থাকবে ওই চন্দ্রনাথ মুখার্জি। তখন এই কথা শুনে কাকুলি দেবী বলতে থাকে, কি বলছেন আপনি? তখন দিব্যা বলতে থাকে, হ্যাঁ পুরোটা ছক কষা হয়ে গেছে, এটা একটা নাটক, নাটক হবে নাটক, শুধুমাত্র ক্লাইম্যাক্সটা বাকি, বুঝতে পেরেছেন? এটার পেছনে যে রয়েছে নাটের গুরুশ, তাকেই খুঁজে বের করতে হবে, ওই মুখার্জি পরিবার, ওই মুখার্জি পরিবার। তখন এই কথা শুনে কাকুলি দেবী অবাক হয়ে দিব্যার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে উৎসবকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় মেহেন্দি। তখন সাজিয়ে বলতে থাকে, নাও সাজানো হয়ে গেছে, জানো তো এখনো সানাইয়ের আওয়াজগুলো আমার কানে ভাসে, যেন বউ হয়ে আমি যখন এই বাড়িতে নতুন এসেছিলাম, জানো সেই কথাগুলো এখনো আমার মনে পড়ে, তোমার সাথে আমার প্রথম রাত, প্রথম এই বাড়িতে কাটানো সবকিছু। তখন এই কথা শুনে উৎসব অবাক হয়ে মেহেন্দির দিকে তাকিয়ে থাকে। তারপরে মেহেন্দি বলতে থাকে, কিন্তু এটাই ভাবতে অবাক লাগে যে আজকে আমার জীবনের শেষ রাত, কালকে আমাকে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যেতে হবে, চলে যেতে হবে। কিন্তু চিন্তা করো না, তোমাকে আমি মালার সাথে সুখী দেখতে চাই, কিন্তু তোমার কাছে আমার হাত জোড় করে একটাই অনুরোধ, তুমি না আর কোনো মেয়ের জীবন নষ্ট করো না, আর কোনো মেয়ের জীবন নষ্ট করো না, তুমি সারাটা জীবন মালার হয়ে কাটিয়ে দিও। তখন এই কথা শুনে উৎসব তাকিয়ে থাকে মেহেন্দি দিকে। তারপরে মেহেন্দি বলতে থাকে, জানো তো তুমি আমার সাথে এত অন্যায় করেছো, এত কিছু করেছো, তারপরেও তোমাকে আমি খুব ভালোবাসি উৎসব, খুব ভালোবাসি। যাই, কালকে আমি তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। ঠিক তখনই অনেকগুলো মেয়ে চলে আসে, এসে বলতে থাকে, কই বর রেডি হয়েছে? তখন মেহেন্দি বলে, হ্যাঁ রেডি হয়ে গেছে তো। তখনই মেয়েগুলো বলতে থাকে, আচ্ছা আমরা নিয়ে যাই তাহলে বরকে। তখন মেহেন্দি বলে, না এই কাজটা আমি করব, আমি উৎসবের হাত ধরে টেনে নিয়ে যাব, তারপর যখন সবাই বলবে না কোণে কোথায় কোণে কোথায়, তখন আমি উলু দেব। যা শুনে উৎসব তাকিয়ে থাকে, মেহেন্দি কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি নিয়ে যাব, আমিও দেখতে চাই, মালা আমার বরের চারপাশটা ঘুরবে, সিঁদুর দাঁত পর্যন্ত আমি দেখতে চাই, তুমি কি করো, আমি নিজের চোখে সবটা দেখতে চাই। তুমি যখন ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে না, তখন তোমার সাথে আমার সবকিছু শেষ হয়ে যাবে, চলো উৎসব চলো। তখন এই কথাতেই উৎসব হাঁ করে তাকিয়ে থাকে, আর মেহেন্দি উৎসবকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে বৈদেহী রেডি হচ্ছে। তখনই জগদ্ধাত্রী আসে একটা শাড়ি নিয়ে, আর বলতে থাকে, এ কি মা, আপনি কেমন করে রেডি হচ্ছেন, আর এটা কি পরেছেন কানের দুল, এটা তো মানাচ্ছে না আপনাকে, দাঁড়ান দাঁড়ান আমি বাছাই করে দিচ্ছি। এ বলে অন্য একটা কানের দুল পরিয়ে দেয় জগদ্ধাত্রী। তখন বৈদেহী বলতে থাকে, বাবা আজকে হঠাৎ আমার সাথে এত ভাব দেখাচ্ছ, আমার যত্ন নিচ্ছ? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, এটা কেমন কথা বললেন মা, আমি আপনাদের পরিবারের সবার যত্ন নেই, সকাল থেকে শুরু করে চা দেওয়া থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত সব সার্ভ করি, তারপর আপনি বলছেন আমি সেবা করছি না? আচ্ছা এই শাড়িটা আপনার জন্য এনেছি, এই শাড়িটা আপনি পরবেন। তখন বৈদেহী বলতে থাকে, বাহ এমন করছো কেন তুমি? তখন জগদ্ধাত্রী বলে, আপনি আমার শাশুড়ি মা, আপনি একটু পরে বরণ করতে যাবেন, আপনাকে খারাপ দেখা গেলে হবে বলুন? এই তো আপনার হাতে নেল পলিশ গুলো উঠে গেছে, দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। তখন দিয়ে দিতে দিতে বলতে থাকে, মা আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন কোন পরিবারে, কাউকে চেনেন না, মালার মাকে চেনেন না? তখন বৈদেহী বলতে থাকে, ও আচ্ছা এতক্ষণে বুঝতে পারলাম, স্বার্থ ছাড়া তো তুমি কিছু করো না, না? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি কিছুই চেনেন না, কিছুই জানেন না? এমনও কি হতে পারে যে আপনি আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন অথচ তার শ্বশুর বাড়ির কিছুই জানেন না আপনি? তখন এই কথাতেই বৈদেহী অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। তারপর জগদ্ধাত্রী বলতে থাকে, শুনুন মা, যতই চালাকি করার চেষ্টা করুন না কেন, আপনি যে কি সেটা আমি কিন্তু ভালো করে জানি। তখন এই কথা শুনেই ভয় পেয়ে যায় বৈদেহী। তো বন্ধুরা কেমন